প্রাইম ব্যাংক প্রেজেন্টস লেগাসি উইথ এমআরের সাথে আপনাদের সবাইকে স্বাগত। আয়োজনে প্রথমআলো.com। বরাবরের মতো আজকে আমি আছি মোহাম্মদ রিদওয়ানুল হক, নোন অ্যাজ এমআরএইচ। আমাদের আজকের শোর প্রতিপাদ্য উদ্ভাবন, নৈতিকতা এবং টেকসই উন্নয়নই হচ্ছে লেগাসির নতুন সংজ্ঞা। বরাবরের মতো লেগাসি উইথ এমআরের সাথে আমরা এমন একজন ব্যক্তিত্বকে আজকে পেয়েছি যিনি তার নৈতিকতা, সততা এবং সাহস দিয়ে পারিবারিক টিম্বার ব্যবসাকে একটি গ্লোবাল ফার্নিচার ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করেছেন, যার ব্যবসার মূলমন্ত্র হচ্ছে নৈতিকতা এবং টেকসই উন্নয়ন। আমাদের আজকের অতিথি জনাব সেলিম এইচ রহমান, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, হাতিল। উল্লেখ্য যে মিস্টার রহমান 1989 সালে মাত্র 50,000 টাকা দিয়ে হাতিল ডোরসের মাধ্যমে যাত্রা শুরু করেন। আজ হাতিল পৃথিবীর 18টি দেশে বিস্তৃত এবং কাইজিন ডিজিটাল শোরুম এবং গ্রিন ইনিশিয়েটিভের নেতৃত্বে একটি বিশ্বমানের ব্র্যান্ড। জনাব সেলিম এইচ রহমান, আপনাকে আমাদের সাথে স্বাগত। আপনাকে ধন্যবাদ। শুরুতে জিজ্ঞেস করতে চাই, এই যে পারিবারিক ব্যবসার যে ঐতিহ্য, আপনার বাবা যে ব্যবসাটা করতেন, টিম্বার্স ব্যবসা, সেখান থেকে আপনি একটু নতুন সাহসে সেই ডোরটাকে একটি বড় ফার্নিচারে আনার, এই বড় পরিসর আসার সাহসটি কীভাবে পেলেন? ধন্যবাদ। আসলে তাহলে আমাকে একটু গল্প বলতে হয়। অবশ্যই। আমি আমার বাবার প্রতিষ্ঠানে 1988-এ আমার পড়াশোনার এক পর্যায়ে আমি ওখানে যোগদান করি। তখন আপনি কোথায় পড়ালেখা করতেন? আমি তখন ঢাকা কলেজে পড়া করতাম। তো বাবার ওখানে যখন আমি যোগদান করি, সেখানে আসলে মূলত আমার কাজটা ছিল কার্ড টিম্বার সেল করা। কাস্টমাররা নর্মালি যারা বাড়ি ঘর করতেন, ফার্নিচার করার জন্য সাথে কার্পেন্টার নিয়ে আসতেন এবং আমাদের সমিলে গাছ থাকতো, সেগুলো ওনারা দেখতেন এবং সেই কার্পেন্টারের রিকোয়ার্ড সাইজ আমাদের দেওয়া হতো, সেগুলো আসলে প্রসেস করে ডেলিভারি দেওয়াটা, এটাই ছিল আমার মূলত কাজ। আচ্ছা। বাবার সাথে আমি প্রায় 2 বছর এই কাজটা করি, ভালোই করছিলাম। কিন্তু আমার আসলে তাতে মন ভরছিল না, কারণ এটার মধ্যে আমি এই কার্ড বিক্রি করা, এটার মধ্যে তেমন কোনো চ্যালেঞ্জ আমি ফিল করছি। আরো বড় কিছু করার, আমি একটু ভিন্ন কিছু করার চেষ্টা করছিলাম। সেই ক্ষেত্রে বলতে হয়, আমার বাবা একটা কথা বলতেন আমাদের ভাইদেরকে। গ্রামের একটা প্রবাদ ছিল যে, আমি জানি না কথাটা শুনতে কেমন লাগবে, উনি বলতেন যে দাদার নামে আদা, বাবার নামে গাধা, নিজের নামে শাহজাদা। অর্থাৎ তুমি তোমার দাদা কি ছিল, বাবা কি ছিল, এইটা মানে এই পরিচয়ে যদি তুমি বড় হও, সেটা আসলে খুব সম্মানজনক না। গ্রেট ফিলোসফি, সেটাই মূল বিষয়। ভেরি নাইস। তো তখন আমাদের ওখানে বাবার এখানে একজন চাকরি করতেন, উনি এক সময় সৌদি আরবে একটা ডোর ইন্ডাস্ট্রিতে চাকরি করতেন। আচ্ছা। সেখান থেকে চলে আসছেন। এটা কত সালে? সেটা সেই 88-এর শেষের দিকে বা এরকম একটা সময়। তো আমি তখন ওনার কাছ থেকে ওনার সেই সময়কার গল্পটা শুনি, এবং বাংলাদেশে তখন সলিড কাঠের কোনো দরজা বানানোর কোনো অফিসিয়ালি কোনো প্রতিষ্ঠান ছিল না। আচ্ছা। এটা ট্রেন্ডটা ছিল, মানুষজন বাড়িঘর করবে, সমিল থেকে কাঠ কিনবে এবং তার বাড়িতে ওই সাইডে বসে বসেই ডোর বা ডোর ফ্রেম এগুলো বানানো হবে। তো আইডিয়াটা আমার কাছে মনে হলো যে এইভাবে তো আমি চিন্তা করতে পারি, বাবার এখানে টিম্বার আছে, কাঠ আছে, সো এটা আমার জন্য সমস্যা না, আমি শুধু একটু আয়োজন করতে পারলে একটা কিছু করা সম্ভব। আপনার সাপ্লাইটা ছিল। আমি বাবাকে বললাম যে আমি একটু অন্যভাবে কিছু চিন্তা করি। আচ্ছা। বাবা বললেন ফাইন, চেষ্টা করে দেখো। তো বাবার সমিলের ঠিক উল্টো দিকে একটা ছোট্ট জায়গা, সম্ভবত 1000 স্কোয়ার ফিটের একটা গোডাউন, আমাকে উনি বললেন যে ঠিক আছে, এই জায়গাটা তোমাকে দেওয়া হলো। গোডাউনটা কোথায় ছিল? আমার বাবার সমিল, এটা ফরাসগঞ্জে। আমার বাবার ঠিক সমিলের অপর সাইডে। তখন আমি এই বিভিন্ন ডোরের স্যাম্পল বানানো চেষ্টা করি, বিভিন্ন ডিজাইনে কিভাবে
ভালো ডোর বানানো যায়। এই ডিজাইনগুলি কি আপনি কোথা থেকে দেখে ইন্সপায়ার্ড হয়েছেন নাকি নিজের উদ্ভাবনী? না, আসলে আমার এই যে ডোরের ডিজাইনগুলো আমার উদ্ভাবনই না, যেহেতু আমার বাবার ওখানে যিনি ছিলেন ভদ্রলোক, ওনার নাম আহসান হাবিব, উনি তো যেখানে আগে ছিলেন সেখানে কিছু ডোরের ডিজাইন আমার কাছে ছিল, আর ওনার অভিজ্ঞতাটাকে আমি আসলে কাজে লাগিয়েছি। তো স্যাম্পল ট্যাম্পল আমি করছি বিভিন্নভাবে, এবং একদিন সেটা একটা ঈদের বন্ধের পরে, ঈদের 2-3 দিন পরে ওই সমিলে ওখানে বসে আমি এবং আমার সাথে আরেকজন কেউ ছিলেন, বসে আমরা জাস্ট গল্প করছি, কোনো কাজ নেই। তো তখন আমাদের সমিলের ওখানে একজন ভদ্র মহিলা, ওনার সাথে ওনার অফিসিয়াল প্রায় 4-5 জন লোক আসেন। সেই সময় আমরা বাবা বার্মা থেকে বার্মা টিক ইম্পোর্ট, এবং সেটা পেপারে অ্যাড গিয়েছে। তো সেই উনি ওনার বাড়ি ধানমন্ডিতে, উনি ওনার বাড়ি করছেন, ওই ভদ্রমহিলা। আচ্ছা। তো বার্মাটি গাছ দেখতে এসছেন, উনি কাঠ কিনবেন। তো ওনাকে আমি যথারীতি কাঠ দেখালাম। তো এবং তখন কিন্তু বন্ধ, জাস্ট উনি জানতেন না, উনি আসছেন, ওনাকে দেখানো হলো। এবং ওনার সাথে চা খেতে খেতে গল্প করতে করতে আমার চিন্তাটাও আসলে ওনাকে বলা হয়ে যায় যে আমি কিভাবে ভাবছেন আপনি। উনি আসলে আমার কথা শুনে উনি নিজে খুব কনভিন্সড, এবং আমার হাতে তখন উনি 50,000 টাকা দিলেন, বললেন ছোট ভাই আমি আর কাঠ কিনলাম না, এই দায়িত্বটা তুমিই নাও। সো তখন জাস্ট বাবার ওখান থেকে একটা কাগজে আমি 50,000 টাকার একটা রিসিট ওনাকে দেই, এবং তারপরে আসলে তার মানে আপনার উদ্ভাবনী শক্তি যেমন ছিল, উনি একজন খুব সাহসী ক্রেতা ছিলেন বলে আমি মনে করি। অবশ্যই। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো উনি কিছুদিন আগে মারা গিয়েছেন, এবং এক সময় উনি বিদেশে চলে যান। উনি যখন দেশে আসতেন, উনি যখন বিভিন্ন জায়গায় হাতিলকে দেখতেন, উনি ওন করতেন, উনি আমাকে ফোন করতেন। সো ওনার সাথে আমার একটা সম্পর্ক ছিল, মানে একজন, মানে উনি ওনার যে ফিলটা যে আসলে সো এখান থেকে আসলে হাতিলের যাত্রা শুরু আপনি বলতে পারেন। তারপরে বাবা কাছ থেকে কিছু টাকা নেই, আরো কিছু টাকা নিয়ে আপনার বাবার মাঝে একটা কনফিডেন্স পেয়ে গেছে যে আমার ছেলে পারবে। হ্যাঁ, অবশ্যই। তো তখন উনি আমাকে বাড্ডাতে একটা শোরুমের ব্যবস্থা করে দিলেন। আচ্ছা। তো সেখানে সেটা কত সালের কথা? সেটা 89-এর শেষের দিকে বা 90 বছরখানিক পরে। তো সেই শোরুমটা আমরা ডোর দিয়ে ডিসপ্লে করি, এবং সেখান থেকেই আসলে হাতিলের যাত্রা শুরু। ফর্মালি তখন দরজাটাকে আপনি প্রোডাক্ট হিসেবে ডিসপ্লে করা শুরু করলেন। এরপরে যারা এই ডোর কিনতেন, তখন কিন্তু হাতিল ফার্নিচার বানাতো না। তো হাতিলের যারা ক্রেতা, ওনারা যখন ডোর নেওয়ার পরে ওনারা সন্তুষ্টি প্রকাশ করলেন, বললেন যে আপনারা তো ভালো করছেন, তো ফার্নিচার কেন করেন না? আমার কাছে মনে হলো হ্যাঁ, করা তো যেতেই পারে। তো তারপরে আসলে ফার্নিচারটা শুরু করি, এবং আমার ওই ফ্যাক্টরি তখন সেই বাবার ওখান থেকে, কারণ আরেকটু বড় পরিসরে জায়গা দরকার, তো সেটা আপনার গ্যান্ডারিয়াতে একটা ময়দার মিল ছিল, বন্ধ ময়দার মিল। সেই জায়গাটা ভাড়া নেই, সেখানে ভাড়া নিয়ে সেই কাজটা শুরু করি। এইভাবেই চলতে থাকে। এরপরে সেখানেও হয় না, তখনও আমার তেমন কোনো মেশিনারি ছিল না। তারপরে সেখানে যেহেতু জায়গায় আর হচ্ছে না, কুড়িল বিশ্ব রোড যেটা, এখানে একজন আমি খবর পেলাম যে একজন একটা ফ্যাক্টরি করেছেন, ওখানে মেশিন সহ করেছেন, বাট উনি ফ্যাক্টরিটা চালাতে পারছেন না। ওটা দেখতে গেলাম, ওটা দেখে আমার কাছে মনে হলো তো যে মেশিন তো আমাকে কিনতে হচ্ছে না, জায়গাটা আমি পাচ্ছি, এবং উনি মেশিন একটা মান্থলি রেন্টাল বেসিসে আমার কাছে ভাড়া দিয়েছে। পেমেন্ট স্কেজুলিংটা খুব কমফোর্টেবল হয়ে গেল। তো সেইভাবেই সেখানে করা। সেখানে করার পরে একটা সময়ের পরে সেটাতেও আর আমার হচ্ছিল না। তারপরে আমাকে আবার ফ্যাক্টরি করতে হয় শ্যামপুরে, তো রেন্টাল বেসিসে, শ্যামপুরে যেই ইন্ডাস্ট্রিয়াল ওখানে। তো প্রথম একটা শেড, সেটাতে হচ্ছে না, 2টা শেড, মানে আলাদা আলাদা জায়গায়, সেটাতেও হচ্ছে না, তারপর 3টা শেড। এতে আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল।
এদিক থেকে মানে আপনার বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে কাজগুলো শেষ করা। তো তখন আমাদের বর্তমান ফ্যাক্টরিটা যেখানে, এটা সাভার ইপিজেড এর পরে, জি সেখানে বাবার অনেক আগে কিছু জায়গা কেনা ছিল, প্রায় 9 বিঘার মতো। তো আমি বললাম যে আমি ওখানে করতে চাই। সবগুলিকে একসাথে করে বাবা বললো ফাইন, ট্রাই করো। তো উনি বললো এটা তো ফ্রি না। তো বাবা সেই সময়ের যে বাজার দর হিসাব করে আমাকে একটা দাম নির্ধারণ করে দেয়, আর একটু সুবিধা দেয় যে ঠিক আছে তোমাকে এটা একবারে তো দিতে হবে না, এটা আমাকে মেবি 2 বছর বা 3 বছরের একটা কিস্তির মতো করে দেয়। কারণ বাবারও তখন ব্যাংকের লোন ছিল। তো এভাবেই আসলে প্রফেশনালিজম এবং পিতৃত্বের একটা গুড ব্যালেন্স উনি মেনটেন করেছিলেন। রাইট, বিউটিফুল। এই যে গ্রোথের গল্প শুনছিলাম আমরা, একই সাথে জানতে চাই হাতিলের ফুল ফর্মটা কি? হাতিলের ফুল ফর্মটা হলো HATIL। এইচ হলো মানে আমার বাবার যে প্রতিষ্ঠানটা সেটার নাম হলো HA টিম্বার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আচ্ছা, ওইটাই সংক্ষেপ হাতিল। গুড ব্র্যান্ডিং। এই যে গ্রোথের গল্প বলছিলেন, এই যে গ্রোথ হচ্ছিল আপনার একটি ফ্যাক্টরি, দুটি ফ্যাক্টরি, পরে সাভারের কাছাকাছি একটা মেগা ফ্যাক্টরি নিয়ে নেওয়া, সর্ট অফ 9 বিঘা জায়গার মাঝে। এই গ্রোথের সাথে সাথে আপনার ভাইদের হয়তো আস্তে আস্তে ইনভলভমেন্ট হয়েছে এখানে। এই ফ্যামিলি ইনক্লুশনের গল্পটা এর সাথে আমি শুনতে যাচ্ছি। ফ্যামিলি মেম্বাররা কীভাবে একটার পর একটা জয়েন করলো আপনার সাথে? তখন আমার যারা ছোট ভাই, তারা পড়াশোনা শেষ করে তাদেরও কিছু একটা করতে হবে। তো আমি বললাম যে ওকে আমরা একসাথে করি। তারাও আমার সাথে জয়েন করলো, এবং এক এক ভাই আমরা এক একটা বিষয়ে দেখতে শুরু করলাম। দায়িত্ব ভাগ হয়ে গেল, দায়িত্বটা আমরা ভাগ করে নিলাম। কারণ আমরা আসলে 5 ভাই। আচ্ছা, আমার যে মেজো ভাই, সে বাবার যে প্রতিষ্ঠানটা সেটা এখনো আছে, উনি এটা দেখাশোনা করে। সয় মিল কাট। জি। তারপরে বাকি যে 4 ভাই সবাই একসাথে আসে নাই, স্টেপ বাই স্টেপ এসছে। তো মানে আমরা 5 ভাই একসাথে বিজনেসে আছি। ইভেন দো আমরা একই বাড়িতে থাকি, একসাথেই থাকি। সো এটাই হলো এক্সেলেন্ট। আমি শিওর এর পরের প্রজন্মের গল্প শুনবো আমরা, সেই প্রজন্ম আসবে। তো এই মুহূর্তে হাতিলের এই যে অগ্রযাত্রা, অলটুগেদার আপনাদের কর্মচারী সংখ্যা কত সেটা? আমাদের এখন টোটাল লোক সংখ্যা হাতিলের প্রায় 2400 সামথিং থেকে 2400, আমি এক্সাক্ট ফিগারটা ফাইন, রাফলি 2400। তো এই যে প্রোগ্রেসের মাঝখানে আপনারা যে 2000 সালে প্রোডাকশন সিস্টেমে যে আধুনিকায়নের যে স্টেপগুলো নিলেন, সেটা কি শুধুই দক্ষতা বাড়ানোর জন্য, নাকি আপনি মনে করছেন আমাদের যে কাস্টমারদের যে টেস্ট বদলে যাচ্ছে সেটাকে আপডেট রাখাটা বেশি ইম্পর্টেন্ট ছিল আপনার জন্য? আসলে ব্যাপারটা মানে এইভাবে দেখি আমি, আসলে প্রয়োজনের থেকেই এটা এসছে। বাংলাদেশে তখন প্রচুর পরিমাণে ফার্নিচার এবং মালয়েশিয়া থেকে ডোর ইম্পোর্ট। জি। তো যখন সেই ডোরগুলো বাংলাদেশের মার্কেটে আসা শুরু করলো, তখন আমি একটু চ্যালেঞ্জের মধ্যে পড়ি যে আমাকে তো আসলে তাদের সাথেই কম্পিট করতে হবে, ডিজাইন, কোয়ালিটি এবং প্রাইস। তখন আমার মেশিনের যে প্রয়োজনটা সেটা আমি ফিল করি, এবং এইভাবে আসলে মেশিনের দিকে ধাবিত হই। এখন মেশিন এবং ম্যান, তো শুধু এটা হলেই হবে না, তাহলে প্রোডাক্টিভিটি লাগবে। সো এই প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এবং কর্ম পরিবেশ, ফ্যাক্টরির ওয়ার্কিং প্রসেস, এই বিষয়গুলো আমি তো আর ওই জায়গার মানে ওই বিষয়ে দক্ষ না। আমি এই সব বিষয়ে বোঝার জন্য, আমার লোকদেরকে শেখানোর জন্য আমি প্রফেশনালদের হায়ার করি, তাদের কাছ থেকে শিখি, এবং এর মাধ্যমেই আসলে আমার ডেভেলপমেন্ট আমি করতে থাকি। সো এটা কন্টিনিউয়াস প্রসেস, এখনো শিখছি। সো এর শেষ নেই। অফকোর্স, আপনি যদি ইম্পোর্টেড ফার্নিচারের কথাই বললেন, একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে জানতে চাই, বাংলাদেশের ফার্নিচার মার্কেটের আয়তনটা, মানে সংখ্যাটা কত বড়, এটা আমাদের পরিমাণটা কত বড়? এটা প্রায় 30,000 কোটি টাকার মার্কেট 30,000 বলা হয়, কিন্তু এটা সঠিক পরিসংখ্যান আমার জানা নাই। কিন্তু আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে বাংলাদেশ মার্কেটের এই সাইজটাই বলা হয়। তো এর মাঝে ব্র্যান্ডেড ফার্নিচার এবং নন ব্র্যান্ডেড ফার্নিচার, আমরা ধরেন মিরপুরে বা ওই জায়গাগুলোতে, ফার্ম গেটে, পান্থপথে বেশ ছোট ছোট ফার্নিচারের দোকান দেখি। তো এইসব ব্র্যান্ডেড ফার্নিচারের মার্কেট শেয়ার কতটুকু এবং নন ব্র্যান্ডেড শেয়ার মার্কেট শেয়ার কীরকম?
আসলে এখনো নন ব্র্যান্ডেড ফার্নিচার Predominate ওদের করছে। মার্কেটটা বেশি। সেটা কি 70? এরকম বলতে পারেন আপনি 70%ই নন ব্র্যান্ডদের হাতে। এখানে বাংলাদেশে মানে ব্র্যান্ডদের কাছে কম, এবং ব্র্যান্ডের সংখ্যাও আসলে খুব খুব বেশি বেশি না। না, রাইট। আরেকটা বিষয়, যারা ব্র্যান্ড মেনটেন করেন জি, তাদেরকে আসলে কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। অফকোর্স। এখন কমপ্লায়েন্স যখন আপনি মেনটেন করবেন, তখন আপনাকে সরকারের যেই নিয়ম নীতি আছে, নিঃসন্দেহে। ভ্যাট, ট্যাক্স, আপনার বিভিন্ন সংস্থার যেই ধরেন আপনাকে পরিবেশ ছাড়পত্র, জি। ফায়ার, তারপরে কলকারখানা অধিদপ্তরের যেই নিয়ম কানুন, আপনার লোকজনের যেই স্যালারি স্কেল, জি। তাদের বেনিফিট, সবই আপনাকে চিন্তা করতে হয়। জি, তো আলটিমেটলি এগুলো তো প্রোডাক্টের কস্টের উপরে এসে পড়ে। নিঃসন্দেহে। এখন যারা নন ব্র্যান্ডেড তাদের আসলে এই জায়গাটায় আসলে এখনো অতটা ফোকাস হয়তো বা নাই, হয়তো আস্তে আস্তে আসবে। এখানে যারা মানে আমি বলবো যে এটাকে যারা দেখভাল করেন সরকারি সংস্থা, ওনারা যখন তৎপর হবেন আস্তে আস্তে এটা সেই হবে। জায়গাটা আমরা আসবো, কিন্তু আপনারা যারা ব্র্যান্ডেড ফার্নিচার গ্রুপ যারা, তাদের জন্য কি এই নন ব্র্যান্ডেড ফার্নিচারের মার্কেটটাকে কেটার করার অন্য কি কোনো অপশন আছে? কারণ আমরা আলটিমেটলি বাংলাদেশ তো একটা নিম্ন মধ্যবিত্ত ইনকামের দেশ, সেখানে হাতিলের মতো একটা বড় ব্র্যান্ড যাদের এত কমপ্লায়েন্স মেনটেন করতে হয়, তারা কি সেই মার্কেটটাকে কখনই কেটার করতে পারবে না? না না, অবশ্যই পারবে। যারা কোয়ালিটি কনসাস এবং যারা মানে মানে আসলে কমপ্লায়েন্সের ব্যাপারটা শুধু অর্গানাইজেশন না, নিঃসন্দেহে। আপনার ব্যক্তিও কমপ্লায়েন্সের আওতায়। নিঃসন্দেহে। আপনিও সরকারকে, আপনি যখন একটা প্রোডাক্ট কিনেন, আপনি ভ্যাট দিয়ে কিনেন, আমিও তো কতটা সচেতন। ট্যাক্স দেন। জি। So, আসলে এইটা ডিপেন্ড করে। সো আমার মনে হয় যে কমপ্লায়েন্সের বিষয়টা দুই দিকে। সবার জন্যই প্রয়োজন। এখানে একটা ভালো কথা আমার বলতেই হবে, সেটা হচ্ছে যে আপনারা প্রথম ভার্চুয়াল শোরুমের মাধ্যমে আপনাদের ফার্নিচার বিক্রির প্ল্যাটফর্মটা স্ট্যাবলিশ করেছিলেন। তো ফার্নিচার একটা এক্সক্লুসিভ আইটেম, সেটা দামি জিনিস এবং বারবার আমরা কিনি না, একটা ফার্স্ট মুভিং আইটেম না। তো আপনার কেন মনে হচ্ছে ফার্নিচারের মতো একটা ব্র্যান্ডের ফার্নিচার মানুষজন অনলাইনেও কিনতে চাইতে পারে? এই চিন্তাটা আপনার মাথায় কীভাবে আসলো? আসলে আমার মাথায় যেটা আসছে সেটা হলো প্র্যাকটিক্যাল প্রবলেম থেকে। ধরেন আমাদের যে ফার্নিচারের যে শোরুমগুলো, এগুলো একটু বিশাল সাইজের। জি। কারণ ফার্নিচার ডিসপ্লে করতে হয় প্রপার ম্যানারে, সেটার জন্য স্পেস দরকার। আর ঢাকা শহরে শোরুমের স্পেস মানে অনেক ভেরি কস্টলি। কস্টলি। তো এই কস্ট বিয়ার করে একটা ফার্নিচার কোম্পানিকে আসলে প্রফিটে থাকা ভেরি ডিফিকাল্ট। তখন আমার কাছে মনে হয়েছে যে এইটা অন্য কিভাবে চিন্তা করা যেতে পারে, অল্টারনেটিভ চ্যানেল। জি। তো সেই কারণেই আমি আসলে এই ভার্চুয়াল শোরুমের জন্য ইনভেস্ট করি। এটার তো আপনার অবশ্যই এখানে যারা কম্পিউটারের উপরে এক্সপার্ট, এইসব বিষয়ে এক্সপার্ট, তাদের সহযোগিতা নেই। এবং আমাদের আইডিয়াটা ছিল যে ভার্চুয়াল শোরুমের মাধ্যমে আমরা যদি কাস্টমারকে পুরো ব্যাপারটা, জার্নিটা আমরা দেখাতে পারি, আমাদের প্রোডাক্ট পোর্টফোলিও দেখাতে পারি, সেখানে কিছু প্রোডাক্ট থাকবে, অল্প কিছু, উনি যেন ফিল অ্যান্ড টাচ করতে পারেন জি। যে এর কোয়ালিটিটা কেমন। জি। সো কিছু দেখলে বাকিগুলো যে এরকম হতে পারে, উনি অন্তত একটা ধারণা পেয়ে যাবেন। এই চিন্তা ভাবনা থেকে এটা। তার মানে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি তাহলে গ্লোবাল কাস্টমার গ্রুপকেও হাতিলার সম্পর্কে অনেকখানি জানানোর সুযোগ পেয়েছি। রাইট। তো সেই কথা যদি বলতে হয়, আমাকে অবশ্যই আপনার এক্সপোর্টের জার্নিটা শুনতে হবে। আমি শুরুতে বলছিলাম প্রায় 18টি দেশের মতো মার্কেটে আপনার এক্সপোর্ট করেন। এক্সপোর্ট জার্নিটা কবে থেকে শুরু হলো এবং সেই এক্সপোর্ট জার্নিটা কীরকম আপনার জন্য লার্নিং ছিল? আমরা প্রথম শুরু করি আপনার মানে আপনার ওইএম ফার্নিচার এক্সপোর্টের মাধ্যমে, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং। জি। সেটা আমাদের একজন বায়ার ছিলেন, উনি ইউএসের আমেরিকান ভদ্রলোক। উনি আসলে ওনার প্রোডাক্ট আগে উনি চায়না থেকে নিতেন। আচ্ছা। উনি নর্মালি হোলসেল করতেন। উনি মিডল ইস্টের বিভিন্ন দেশে ওনার প্রোডাক্ট সেল করতেন। আচ্ছা। সেটা সৌদি আরব, কুয়েত, কাতার, এই পুরো মিডল ইস্টে।
তো ওনার সাথে যে বিষয়টা ছিল যে ওনার ডিজাইন দিতেন, এবং ওনার আরেকটা ইস্যু ছিল যে উনি যেহেতু ওটার খুব নিশ মার্কেটের প্রোডাক্ট ছিল, এবং ফ্যাব্রিক যেগুলো ছিল বেসিক্যালি প্রোডাক্টগুলো ছিল চেয়ার এবং সোফা। আচ্ছা। তো ফ্যাব্রিকগুলো ডিজাইনার ফ্যাব্রিক, সেটা উনি দিতেন। আমরা এখানে আমাদের কাঠ দিয়ে তৈরি করে এটার ফিনিশড করে ওই ওনার দেওয়া ফ্যাব্রিক দিয়ে আমরা এক্সপোর্ট করতাম লাইক গার্মেন্টস। ওকে, হ্যাঁ। এটা এবং ওনার সাথে যখন চুক্তিটা আমাদের হয়, সেটা আমাদের যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো তৎকালীন সময়ে যিনি তার বাণিজ্য মন্ত্রী ছিলেন, ওনার সামনে বসে আমাদের এই চুক্তিটা হয়। আচ্ছা। তখন সেখান থেকে ওনাকে আশ্বস্ত করা হলো যে তখন কিন্তু আমাদের কিন্তু এই ফ্যাব্রিক যখন উনি পাঠান, এটার উপরে কিন্তু হিউজ ডিউটি ট্যাক্স, প্রায় 104%। আপনি $100 গেলে $104-5 পরে শুধু ডিউটি ট্যাক্স। এই বিষয়টা উনি উত্থাপন করলেন যে তখন ওনাকে আশ্বস্ত করা হয়েছে যে না, যেহেতু আপনি আপনার ম্যাটেরিয়ালসটা আপনি পাঠাবেন, সেটা দিয়ে যখন প্রোডাক্টটা এক্সপোর্ট হবে, সো এটা আপনাকে দিতে হবে না, বা দিতে হলেও আপনি এটা ফেরত পাবেন। ওকে। উনি আমাদেরকে যখন অর্ডার দিতেন একসাথে 40-50 কন্টেনার, উনি আমাদেরকে ডেলিভারি করতে বলতেন হয়তো 10 কন্টেনার সৌদি আরব, 5 কন্টেনার কাতার, এইভাবে চলতেছিল। পলিসি লেভেলে বড় একটা সহযোগিতা পাওয়া গেল সেই সময়। সত্যি কথা বলতে ওনার সাথে আমি প্রায় 5 বছরের মতো বিজনেস করেছি। ওনাকে আমি যেভাবে কনভিন্স করে, আমি প্রফিট না করেও ওনাকে ধরে রাখতে চেয়েছি যে ঠিক আছে, এইটা হয়তো সমাধান হবে, যেহেতু সরকার এটা নিয়ে কাজ করছে বা করবে। কিন্তু এক পর্যায়ে আসলে এটা আর করা যাচ্ছিল না। উনি প্রায় 5 বছর পরে শুধু ওই একটা মাত্র কারণে উনি আসলে যে এটা ওনার জন্য কম্পিটিটিভ হচ্ছিল না। তারপরে আমরা দেখি যে আমাদের আসলে এক্সপোর্ট আর কোথায় করা যায়। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ট্রাই করলাম। ভারতে আমাদের এখনো মানে হাতিল ব্র্যান্ডে 18টা শোরুম আছে। ওখানের যারা আমাদের পার্টনার, তাদেরকে আমরা ইনভাইট করে আমাদের এখানে নিয়ে আসলাম, তাদেরকে আমাদের প্রোডাক্ট দেখালাম। এর মাঝে আপনাদের সক্ষমতা দাঁড়িয়ে গেছে গ্লোবাল মার্কেটের জন্য। জি। তো ওনারাও দেখলেন, কনভিন্স হলেন, এবং ওনারা জাস্ট হাতিল ব্র্যান্ডেই, কিন্তু আপনি ভারতে যে শোরুমগুলো দেখবেন হাতিল ব্র্যান্ডেই আছে। তো ওনাদের সাথে আমাদের যে ব্যাপারটা, আমরা এক্সপোর্ট প্রাইসে তাদেরকে প্রোডাক্ট সেল করি, তারা তাদের যে অন্যান্য খরচগুলো অ্যাড করে তারা রিটেল করে। জি। আপনার একই সাথে গ্রিন ইনিশিয়েটিভ, বর্জ্য সম্পদকে এই প্রসেসের মধ্যে ইন্টিগ্রেট করেছেন। এটা কি আপনার কাছে একটি নৈতিক দায়িত্ব শুধু, নাকি একটা ব্যবসায়িক কৌশলও বটে? না, সত্যি কথা আসলে মানে মানুষের প্রয়োজন থেকেই আসলে ব্যাপারগুলো আসে। ধরেন আমি যদি আপনাকে এইভাবে বলি, উড ইন্ডাস্ট্রিতে যখন আপনার মেশিনে উডগুলোকে প্রসেস করা হয়, তখন ডাস্ট তৈরি হয়। জি। তারপরে আপনি যখন ফিনিশিং করার জন্য এই যে আমরা যে পেপার দিয়ে যে সেন্ডিং করি, সেখানে আরো ফাইন ডাস্ট তৈরি করা হয় আর কি। তো সেটা বাতাসে ঘুরে, আমাদের যারা ওখানে কাজ করে, আমরাও যারা ফ্যাক্টরিতে সময় দিই, সো আমরা প্রোডাকশনে গেলে ওইটা আসলে আলটিমেটলি আমাদের শরীরে যায়। সো যখন এটা আমি বুঝতে পারলাম যে না, এইটা তো, এবং কিছুদিন পর পর দেখছি যে কিছু লোকজন অসুস্থ হচ্ছে, অ্যাবসেন্ট হচ্ছে। সো এই বিষয়টা সিরিয়াসলি আমি নেই, এবং এইভাবে এইটার উপায় বের করার জন্য আমরা দেখি যে কি করা যায়। এটার জন্য আমরা এই ডাস্ট এক্সট্রাকশন যে সিস্টেমটা টোটাল সেন্ট্রালি, সেটা আমরা করি, এবং এটা হিউজ কস্টলি। সেটা করে আমরা ডাস্টটাকে নিয়ন্ত্রণ করি, এবং এই ডাস্ট এবং ফার্নিচার বানাতে গেলে আপনার কাঠের কিছু অফ কাট হয়, ওয়েস্টেজ হয়, সেইটাকে আলটিমেটলি আমাদেরকে লাকড়ি হিসাবে বিক্রি করতে হয়। চিন্তা করলাম যে এটাকে কিভাবে ভ্যালু অ্যাড করা যায়। তো সেই ডাস্ট এবং ওয়েস্টেজ দিয়ে আমরা রিসাইকেল করে আমরা আবার বোর্ড তৈরি করা শুরু করলাম, যেটার আবার আমরা নিজেরাই ব্যবহার সেটা করছি। এরপরের স্টেজে আমরা দেখলাম যে আমরা যখন ফোম তৈরি করি, সোফা বা চেয়ারের জন্য এই ফোমকে আমাদের ব্যবহার করতে হয়, এবং সেখানেও ভালো একটা ওয়েস্টেজ হয়।
আবার ফ্যাব্রিক যখন ইউজ করি ফ্যাব্রিকেরও একটা ভালো অংশ Wastage হয়। ওয়েস্টেজ হয়। সো এইটাকে রিসাইক্লিং করে আবার রিবন্ডেড ফোম তৈরি করছি আমরা। Okay. সো আসলে এইটা বিভিন্ন প্রয়োজন থেকে আপনি আসছে। বাই প্রোডাক্টকেও ভ্যালিডেশনে নিয়ে এসেছেন। জি জি। ভেরি নাইস। একটু আগে পলিসি নিয়ে কথা হচ্ছিল। বাংলাদেশে ফার্নিচার মার্কেটে যে 30,000 কোটি টাকার ফার্নিচার মার্কেট, সেখানে আমি শিওর অনেক ইম্পোর্টেড ফার্নিচারও এখানে কিছু কাজ করছে। তো এই ফার্নিচার মার্কেটটাকে একটা পরিপূর্ণ শিল্প হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য যে প্রক্রিয়াটা, সেখানে কি চ্যালেঞ্জ আছে? একই সাথে হাতিলের মতো বড় ব্র্যান্ডকে বৈশ্বিকভাবে আরও বড় স্ট্যাবলিশ ব্র্যান্ড করার জন্য পলিসিগত আর কি সহযোগিতা দরকার বলে আপনি মনে করেন? এটা আমি একটু ইজি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এইভাবে বলতে চাই। জি। দেখেন, আজকে যদি আমরা দেখি আমাদের যে আরএমজি, জি। যেটা নিয়ে আমাদের সবার গর্ব, জি। আমাদের প্রাইভেট সেক্টর থেকে বা এই ইন্ডাস্ট্রি থেকে সবচেয়ে বেশি আমাদের ফরেন কারেন্সি জি, আমরা আর্ন অফ করি। কোর্স। আমাদের স্ট্রেংথটা কি ছিল? জি। আমরা যদি চিন্তা করি, আমাদের ছিল আমাদের ম্যান পাওয়ার। অফ কোর্স। আমরা যখন গার্মেন্ট শুরু করি তখন আমাদের সেই কাপড় বুতাম হতে জি। আরম্ভ করে সবকিছু আমাদের আনতে হতো। জি। আমরা এখানে ভ্যালু এডিশন করে আবার এক্সপোর্ট করতাম। তার মানে এটা শ্রমঘন একটা শিল্প, নিঃসন্দেহে। প্রচুর মানুষের এখানে কর্মসংস্থান নিঃসন্দেহে। হয়েছে এবং আমরা জানি যে প্রায় 50 লক্ষ লোক এই সেক্টরেই কাজ কাজ করে। করছে। ফার্নিচার এরকম একটা সেক্টর যেখানেও আসলে অনেক লোকবলের প্রয়োজন। তাহলে শুধু এই জায়গাটায় আমরা আগাতে পারি নাই। যে আপনি যেই তথ্যটা দিলেন যে আমরা আমাদের বর্তমানে যে ফার্নিচারের যে এক্সপোর্ট, এটা খুব উল্লেখযোগ্য নয়, কিন্তু এটা হতে পারত যদি আমরা এই পলিসিগুলো যদি আর আগেই নিতে পারতাম। আপনি দেখেন, ভিয়েতনাম স্বাধীন হয়েছে আমাদের পরে। জি। ভিয়েতনামের এক্সপোর্টের ডাটা যদি দেখেন আর আমাদের ডাটা দেখেন, তাহলে এটা আসলে খুবই দুঃখজনক। এবং এফডিআর ক্ষেত্রেও তাই। এবং আমরা সেখানে আমাদের এই যখন আমরা এই পলিসি নিয়ে কাজ করি, সেই কমিটিতে বাংলাদেশ ব্যাংক, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, ফার্নিচার অ্যাসোসিয়েশন, এনবিআর, আরও দুই একটা সংস্থা সহ একটা কমিটি ছিল, যারা আমরা প্রায় 8 মাস রিসার্চ করে আমরা সরকারের কাছে এই পেপারসগুলো সাবমিট করেছি। ওরা কেন করতে পেরেছে বা কেন করতে পারে, ওদের কি সুবিধা ছিল। জি। তো সেখানে আসলে দেখা গেছে আসলে জাস্ট পলিসি। তো এইটাই আমাদেরও এখনো সেই চাওয়াটা। তবে আসার কথা হলো, সরকার বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে। এই সরকার আসার পরে ব্যাপারটা রিয়েলি সিরিয়াসলি নিয়েছে। আমরা আশা করছি যে এটা এখন ফাইনাল স্টেজে আছে, এটা হয়ে যাবে এরকম আমরা শুনতে পাচ্ছি। যদি হয় সেটা একটা যুগান্তকারী ব্যাপার হবে। আমি শিওর এটা হয়ে যাবে। একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাই। বাবার ব্যবসা থেকে আপনি ব্যবসা হাল ধরেছেন, আপনার ছোট ভাইরা এসছে। আমি জানি আপনার ছেলেমেয়েরা বা হয়তো আপনার নেফিউজ নিস এরাও আসছে ব্যবসায়। আপনি প্রায় বলেন যে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম যে বাংলাদেশের ব্যবসাগুলো ঠিকমতো ধরে রাখা যায় না অনেক ক্ষেত্রে। এই দ্বিতীয় প্রজন্মের ছেলেমেয়েদের পারিবারিক ব্যবসাটাকে ধরে রাখার জন্য কেমন প্রস্তুতি দরকার? এটাও আসলে কমপ্লায়েন্সের ইস্যু, অর্থাৎ কোম্পানির ভিতরে কমপ্লায়েন্স দরকার, ইন্টারনাল কমপ্লায়েন্স। একটা কোম্পানি ধরেন, আমি যদি এইভাবে বলি, আমাদের এখানে আমাদের যারা যত কর্মকর্তা কর্মচারী যারাই আছেন, সবার কিন্তু মাসিক একটা নির্ধারিত বেতন আছে, সে তার নির্ধারিত সুবিধা আছে। এখন আমরা যারা ম্যানেজমেন্টে আছি, আমাদের ওই আমাদেরটা বেশি হতে পারে, কিন্তু আমাদেরও একটা সিস্টেমে থাকতে হবে। এটা যদি না থাকা যায়, আমি যদি মনে করি এটা তো আমারই, আমার যেরকম দরকার আমি পকেটে নিলাম, খরচ করলাম, এইটা আসলে হবে না। সো আসলে আমার নিজে থেকে শুরু করতে হবে, এবং আমি যদি সেটা করতে পারি তাহলে আমার অন্যান্য মেম্বারও প্রেসিডেন্ট সেট হবে। জি। সো এইটা আসলে ডিপেন্ড করে, মানে ট্রান্সপারেন্সি গভর্নেন্স ইস্যু আছে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি কিছু কিছু উদ্যোক্তা তার ছেলে মেয়েকে বিদেশ থেকে পড়িয়ে আনার পরে সরাসরি বোর্ডে বসিয়ে দেয়। তার কোনো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থাকে না, ফ্যাক্টরিতে কাজ করার অভিজ্ঞতা থাকে না, যেটা কিনা অন্যান্য এমপ্লয়কে খুব নিরুৎসাহিত করে। আমার মনে হয় এই প্র্যাকটিসটাও থেকে আমাদের সরে আসা উচিত। আরেকটা ব্যক্তিগত প্রশ্ন হচ্ছে, এই যে আপনার দীর্ঘ যাত্রা, সেখানে আপনি কোন নীতির সাথে কখনো আপোষ করেননি? এই কমপ্লেক্সের সাথে যদি জিজ্ঞাসা করি।
আমি তার আগে আপনার ওই প্রশ্নের একটা উত্তর দিই। আরেকটা ইন্টারেস্টিং গল্প আছে, আমার শুরুর গল্প। ওকে। আমি যখন বাবার ওখানে মানে জয়েন করি, উনি আমাকে একটা কথা বলছিলেন যে তুমি যদি আমার এখানে কাজ করো তাহলে আমি যেভাবে বলবো সেটা করতে হবে। আচ্ছা সেটা যদি তুমি না মানো তাহলে তোমার যা খুশি তুমি করতে পারো। আচ্ছা। ফাইন, কি করতে হবে? বললো যে এই যে ওনার যে সমিলের ওখানে তো কাস্টমারদের বসার জন্য মানে সামনে চেয়ার ছিল, যারা কর্মকর্তা তাদের বসার টেবিল ছিল, এবং একটা ছোট্ট কর্নার ছিল যেখানে এই চাটা বানানো হতো, কাস্টমারকে আসলে সার্ভ করা হতো। তো ওখানে একটা টুলও ছিল। তো বললো তোমার জব হলো এই কাস্টমাররা আসলে এই চা সার্ভ করা, এবং সমিলে প্রচুর ডাস্ট হতো এবং মাঝে মাঝে এটা ডাস্টার, ওই যে পাখির পালক যেটা ডাস্টার করতে হতো। সো দিস ইজ মাই ফার্স্ট জব, লার্নিং ফ্রম গ্রাউন্ড। হ্যাঁ, রাইট। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং উনি এই কাজটা আমাকে করিয়েছেন 1 মাস। করার পরে উনি একটা কথা বললেন আমাকে যে দেখো, তোমাকে তো আমি চেয়ারে বসাতে পারতাম, কিন্তু এই যে যিনি এই কাজটা করছে এখন, তারও যে কাজের একটা মর্যাদা আছে, ভ্যালু আছে, এবং তোমার শুরুটা যেভাবে তো আমি তোমার করালাম, সো তোমার ভিতরে যদি কোনো অহংকার থাকে সেটা আমি নষ্ট করেছি। সো তুমি শুরু করেছো অ্যাজ এ অফিস বয় হিসেবে, ইগো বলার কিছু থাকবে না। সো এটা আমার কাছে মনে হয়েছে যে তখন আমার কাছে যদিও ব্যাপারটা আমি খুব ইজিভাবে নিতে পারি নাই, কিন্তু আমি এখন মনে হয় যে উনি রাইট কাজটাই করতে পেরেছেন। আপনার বাবাকে একজন আমার চিন্তাবিদ বলে মনে হচ্ছে। আপনার বাবার পাশাপাশি যদি বলি, এমন কোনো বৈষয়িক ব্যক্তিত্ব আছেন কিনা যার চিন্তা ভাবনা, যার দূরদৃষ্টি আপনাকে অনুপ্রাণিত করেছে অ্যাজ অ্যান এন্টারপ্রেনার? না, সেটা আসলে আমি আমার বাবাকেই মানে আমার আদর্শ হিসেবে নিই। আর একটা জিনিস, নিজেকে বড় কিছু করতে হবে এবং সবার চেয়ে আলাদা কিছু হতে হবে। সো সেটা আমার কাজে প্রমাণ করতে হবে। এটা আমার নিজের কাছে নিজের চ্যালেঞ্জ। বিউটিফুল। আমরা খুব চট করে এক কথায় একটি প্রশ্ন করবো, আমি এক কথায় উত্তর আশা করছি। আপনার জীবনের প্রাপ্তি? আমি যে প্রায় এই 2500 লোকজন নিয়ে কাজকর্ম করছি, সো এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে এবং এটাই আমার বড় প্রাপ্তি। এবং হাতিলকে মানুষ একটা ভালো অর্গানাইজেশন হিসেবে চিনে, এটা আমার প্রাপ্তি। কোনো আক্ষেপ? না, আমার কোনো আক্ষেপ নাই। স্বপ্ন আছে। হাতিল বাংলাদেশে শুধু বাংলাদেশের ব্র্যান্ড না, এটা একটা আন্তর্জাতিক মান ব্র্যান্ড হবে, সেটা আমার স্বপ্ন। মিস্টার রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করবার জন্য। আই এম শিওর আজকে আমাদের এই কনভারসেশনে আমরা বুঝতে পারলাম লেগাসি ওভার দ্য নাইট তৈরি হয় না, এটা সাথে করে নিয়ে আসা যায় না, এটাকে দিনের পর দিন তৈরি করে নিতে হয় উদ্ভাবনী শক্তি, দূরদৃষ্টি এবং নৈতিকতা দিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ। মিস্টার রহমান, আপনাকে অনুরোধ করছি আমরা আমাদের লেগাসি উইথ এমআরএস-এর অভিজ্ঞতাটা খুব ছোট করে এখানে লিখে দেওয়ার জন্য, প্লিজ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।